নমস্কার, শুভ সন্ধ্যা। আমাদের ফাউন্ডেশনের সকলকে স্বাগত জানাই। আমরা আজকে এই যে অ্যাডভান্স ক্লাসে প্রত্যেকে এসছি, জয়েন করেছি। আজকে একদম প্রথম দিন আমাদের। আমরা সেভাবে কেউ কাউকে চিনিও না, এবং 1 ঘন্টার ক্লাস। এই 1 ঘন্টার ক্লাসে আমরা টাইমটাকে ভাগ করে রেখেছি। প্রথম 10 মিনিট আমাদের যা কার্যক্রম আছে তার মধ্যে প্রথমে আমরা ক্লাসটি মঙ্গলাচরণ দিয়ে শুরু করব, এবং তারপর ছোট্ট একটু পরিচয় পর্বের দিকে আমরা এগিয়ে যাব। কেউ কিছু বলতে চাইছেন? হ্যাঁ স্যার, আমি বলতে চাইছি যে আমার এখানে ছবিটা আসছে না, মানে আমি আপনাকে দেখতে পাচ্ছি না। দেখতে পাচ্ছেন না? না স্যার। আপনি স্ক্রিনে কিছু দেখতে স্যার পাচ্ছেন? আমি কি আপনি স্ক্রিনে একটা কিছু? ছবি আসছে, কিন্তু সেটা কারোর একজনের স্টিল ফটো। তাহলে বোধহয় কোনো কারোর নেটওয়ার্ক, একজনের স্টিল ফটো স্যার। তাহলে আমি কোনো কি নেটওয়ার্ক এক্সিট ইস্যু হতে করে পারে। গিয়ে আবার এন্ট্রি করব? হ্যাঁ হ্যাঁ, আপনি এক্সিট করে একবার এন্ট্রি করুন। মনে হয় স্যার স্কুল ডাউন করে রেখেছে উনি। হ্যাঁ, হতে পারে। আচ্ছা, আর একটা রিকোয়েস্ট, যেটা আমরা লিখেও দিয়েছিলাম, যে সমস্যা না থাকলে বা খুব অসুবিধা না থাকলে আমরা কিন্তু নিজেদের ক্যামেরাটা অন করে বসবো। যারা বাড়িতে আছেন, যাদের পক্ষে সুবিধা আছে, তারা একটুখানি নিজেরা ক্যামেরাটা অন করে নিন। বেশ, যেহেতু আমাদের বাস্তুর ক্লাস আজকে প্রথম দিন, তো বাস্তুদেবের বন্দনার দ্বারাই আমরা আজকের ক্লাসটি শুরু করব। সকলে আমরা সোজা হয়ে বসবো, একটা গভীর শ্বাস নেব। সর্বে বাস্তু ময়া দেব, সর্বং বাস্তুময়ং জগৎ, পৃথ্বীধরস্তু বিজ্ঞেয়, বাস্তুদেব নমোস্তুতে। বাস্তুপুরুষ তথা প্রথম পূজ্য সিদ্ধিদাতা বিনায়ককে প্রণাম জানিয়ে আমরা আজকের ক্লাস শুরু করছি। ক্লাস শুরুর পূর্বে সকলের সঙ্গে ব্যক্তিগত পরিচয় করে নেওয়াটা একান্তই বাঞ্ছনীয়। তো নমস্কার। এই সম্পূর্ণ 6টা মাস ধরে আমাকেই আপনাদের সহ্য করতে হবে। প্রত্যেক সপ্তাহে আমিই আসবো, এই চেহারা নিয়েই আসবো। তো ভালো করে দেখে রাখুন, আমাকেই সহ্য করতে হবে। আমার নাম হচ্ছে ত্রিগুণানন্দ চক্রবর্তী। বাস্তুর সম্পূর্ণ সেশনটা আমিই নেব। মাঝে কিছু ড্রয়িং সেশন আছে, ড্রয়িং ক্লাস রয়েছে, যেখানে অন্য একজন স্যার আসবেন, তিনি ড্রয়িং ক্লাসটি নেবেন, সেটি সময়ে সময়ে। কিন্তু সারা বছর আমাকেই সহ্য করতে হবে, তাই এখন থেকে অভ্যাসটা করে নেওয়া ভালো। এবার একে একে আনমিউট করে আমাকে নিজের পরিচয়টা দেবেন। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি টুটুন বাবু, টুটুন ঘোষ, আপনার থেকেই শুরু। নমস্কার। নমস্কার। টুটুন ঘোষ, হাওড়ায় বাড়ি। আচ্ছা আচ্ছা, আমরা পরিচয়ের ক্ষেত্রে কয়েকটা জিনিস বলবো, যেটা আমার নিজের নাম বলবো, আমার বাড়ি কোথায় বা অ্যাড্রেস কোথায় বলবো, এবং পেশা। এই 3টে জিনিস খুব ইম্পর্টেন্ট। আপনার কর্ম কি, আপনি কি করেন? শুনলাম না, বুঝলাম না, এটা বলুন। বললাম আপনার কর্ম কি, আপনি কি করেন, পেশা, কাজ। অ্যাস্ট্রোলজি। আচ্ছা, অ্যাস্ট্রোলজি করেন, বাহ, খুব ভালো। অতএব যার জ্যোতিষীর প্রয়োজন হবে, আমাদের গ্রুপেই কিন্তু আছে, আমরা পেয়ে যাব। যে কোনো সমস্যার সমাধান এখান থেকে পাবো আমরা। খুব ভালো। আচ্ছা, আর কি আরেকটা কি জিজ্ঞাসা করলেন না? আমি বললাম পরিচয় যখন আমরা দেব, এই 3টে জিনিস বলবো। একটি নাম বলবো, প্রথম নিজের নাম,
নিজের অ্যাড্রেস যেখানে আমরা থাকি এবং নিজের কর্মের পরিচয়, পেশা, ব্যাস এই তিনটেই পর্যাপ্ত। অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, পরের জন সংকেত। নমস্কার, সংকেত মুখার্জি, উলুবেড়িয়া, নর্থ জগদীশপুরে আমার বাড়ি। আমি পেশাগতভাবে একটা ছাত্র, বিএ থার্ড ইয়ার, আর এছাড়া পুজো আজা করি। মানে পৌরোহিত্য পেশার সঙ্গে যুক্ত। হ্যাঁ, খুব ভালো। অর্থাৎ পুরোহিত আমাদের এখানে অ্যাভেলেবেল আছে। খুব ভালো। আচ্ছা, প্রেরণা। নমস্কার স্যার, আমি প্রেরণা বিশ্বাস। আমি নদিয়া জেলার বগুলায় থাকি এবং বর্তমানে বগুলা শ্রীকৃষ্ণ কলেজে গ্র্যাজুয়েশন ফার্স্ট ইয়ার সংস্কৃত মেজর নিয়ে পড়াশোনা করছি। বাহ, অর্থাৎ বর্তমান ছাত্রী। খুব ভালো। অর্থাৎ সমস্ত রকম ক্যাটাগরি আমাদের এখানে উপলব্ধ রয়েছে এই মুহূর্তে। সন্দীপ বাবু। প্রণাম সকলকে। আমি সন্দীপ ব্যানার্জি, নর্থ ইস্ট আগরতলা ত্রিপুরা থেকে বলছি। ব্যক্তিগতভাবে আমি পৌরোহিত্য পেশার সঙ্গে যুক্ত, সঙ্গে কিছু সমাজসেবামূলক কাজের সঙ্গে যুক্ত রয়েছে। বাহ, খুব ভালো। কিরকম সমাজসেবামূলক কাজ? প্রথমত আমি রামকৃষ্ণ মিশনের সঙ্গে যুক্ত রয়েছি, প্লাস রেড ক্রস সোসাইটির সঙ্গে যুক্ত রয়েছি। আচ্ছা, দুটো অনাথ আশ্রমের সঙ্গে ব্যক্তিগতভাবে জড়িত রয়েছি। যতটুকু সম্ভব চেষ্টা করি সাহায্য। বাহ, খুব ভালো। শুনে খুব ভালো লাগলো। খুব সুন্দর উদ্যোগ। পরের জন কার্তিক অধিকারী। কার্তিক বাবু, আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? আচ্ছা, শুনতে পাচ্ছেন না হচ্ছে উনি। মেরি সরকার। নমস্কার সবাইকে, আমার নাম মেরি সরকার। আমি তমলুক মানিকতলা থেকে মানে মানিকতলাতে থাকি এবং আমি ব্যাংকে কাজ করি আর কি। বাহ, সব রকম লোকই আমরা পেয়ে গেছি এই ক্লাসে। আর কে বাকি থাকছে? সবরী হাজরা বলে কেউ আছেন? হ্যাঁ স্যার, আমি। ও আচ্ছা আচ্ছা, আপনার নতুন মেল আইডি এই হ্যাঁ, নামে রেজিস্টার্ড। হ্যাঁ, ঠিক আছে, বলুন। নমস্কার। হ্যাঁ, আমি নেতাজি নগরে থাকি, কলকাতায়। আর আমি, আমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে অঙ্ক নিয়ে আমি পড়াশোনা করেছি। তো সেখান থেকেই আমার একটা ইন্টারেস্ট গ্রো করেছে, যে আমি এটা শিখবো। এটা তো এক ধরনের বিজ্ঞান, আমি নিজে অবশ্যই। বিজ্ঞানের ছাত্রী। তো সেই জন্য আমার মানে এটা শেখার খুব ইচ্ছে আছে। সেই জন্যই আমি এইটা শিখছি। আর বর্তমানে আমি পেশাগতভাবে একটা ব্যবসার সঙ্গে যুক্ত, বাহ, সেটা আমরা নিজেরাই পরিচালনা করি, বাহ, এই খুব আর কি। খুব ভালো। খুবই ভালো, অসংখ্য ধন্যবাদ। সপ্তর্ষি চক্রবর্তী। আমার নাম সন্তোষী চক্রবর্তী। আমার বাড়ি উলুবেড়িয়া এবং আমি একটা কোম্পানিতে কর্মরত। বাহ, স্যার, আমাকে শুনতে পাচ্ছেন? একদম 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 ক্লিয়ার ক্লিয়ার। আপনার মাইকটা মিউট হয়ে গেছে। আচ্ছা, নমস্কার, আমি কার্তিক নমস্কার। অধিকারী, মস্তন্দপুর। নমস্কার স্যার, আমার আইসক্রিমের র মেটেরিয়ালস এর বিজনেস আছে একটা। আচ্ছা, বাহ, কোথায় বাড়ি বললেন আপনার? মস্তন্দপুর, বনগা লাইনে, মস্তন্দপুর। বনগা লাইন। আচ্ছা হাবড়ার একটা স্টেশন পরেই। আচ্ছা, অনেকটাই দূরে। আপনাকে ফোন করেছিলাম, হয়তো আপনি বলেছিলেন অশোকনগরে ভিজিটে এসেছিলেন কোনোদিন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক। বা সকলের সঙ্গে পরিচয় হয়ে খুব ভালো লাগলো। অনেকটাই আমরা কাছাকাছি আসলাম। আচ্ছা, কার্তিক মাইকটা আপনার নয়েজ আসছে। বেশ। তো আমাদের একটা যাত্রাপথ আজকে থেকে শুরু হলো। এখানে আমরা অনেক কিছু শিখবো, অনেক কিছু জানবো
এবং অনেক নতুন নতুন অভিজ্ঞতার সম্মুখীন হতে চলেছি। আচ্ছা, ক্লাস টপিকে প্রবেশ করার আগে আমার সকলের কাছে একটি প্রশ্ন, যে গ্রুপে বেশ কিছুদিন যাবৎ কিছু কিছু ভিডিও টপিক ওয়াইজ আমরা দিয়েছিলাম, তো সেগুলো দেখে আমরা কতটা প্রিপেয়ার হয়েছি? যারা যারা ভিডিওগুলো প্রত্যেকটা দেখেছেন একটু হ্যান্ড রাইজ করবেন। আমি মাত্র দুজনের রেসপন্স পেয়েছি, বাকিদের রেসপন্স কিন্তু পাইনি এখনো। 4 জন, 5, আচ্ছা মোটামুটি 5 জন। তার মানে সবাই দেখেননি বা সবার কাছে হয়তো পৌঁছায়নি, এটাও হতে পারে। অনেকে লেটে গ্রুপ জয়েন করেছেন, এটাও ঠিক। ঠিক আছে, আমি প্রত্যেককে বলবো যে আপনারা ভিডিওগুলো প্রত্যেকটা দেখে রাখবেন, কারণ লাইভ ক্লাসে এসে আমরা লাইভ ক্লাসটা রাখবই কেবলমাত্র ডাউট ক্লিয়ার করার জন্য। ভিডিওগুলো দেখে আমরা অনেকটাই পরিষ্কার হয়ে যাব টপিক সম্বন্ধে। ভিডিও দেখে যতটা না পরিষ্কার হয়ে যাব, লাইভ ক্লাসে এসে ওই জিনিসটাকে ব্যাখ্যা করাটা অনেক দীর্ঘায়িত হবে এবং অনেক ক্লাস বাড়বে, সময় বাড়বে। তো আমাদের কাছে যখন অপশন আছে আমরা ভিডিও দেখে প্রিপেয়ার হতে পারবো। হ্যাঁ, ভিডিও দেখে সবটা বোঝা সম্ভব না, তার জন্যই লাইভ ক্লাস। যেখানে যেখানে ডাউট থাকবে আমরা সেগুলো এখানে এসে ক্লিয়ার করব, প্রত্যেকটা জিনিস। কেমন? তো 16 দিক সম্পর্কে আমরা প্রত্যেকটা ভিডিও পার্ট বাই পার্ট দিয়ে গেছি একটা একটা করে। এইবার আজকে একদম প্রথম থেকে, গোড়া থেকে আমরা শুরু করব যে বাস্তু আসলে কি, কেন আমরা করব, কেনই বা পড়ব, কেনই বা জানবো, এবং সে ইফেক্ট দেয় কিভাবে। বাঙালির খুব মনে থাকে কাহিনী, গল্প। গল্প বলতেও ভালোবাসে, গল্প শুনতেও ভালোবাসে। তো আমরা চেষ্টা করব প্রত্যেকটা ক্লাসকেই গল্পের মতন করে সুন্দরভাবে শোনার, বোঝার এবং সেটাকে গ্রহণ করার। কেমন? তো ফিরে আসি আজকের টপিকে। আজকের টপিকে আমরা পড়ব যে এই বাস্তু পুরুষ বা এই যে বাস্তুশাস্ত্রটা কোথা থেকে সৃষ্টি হলো, কিভাবে আসলো আমাদের এই সৃষ্টিতে বা এই ব্রহ্মাণ্ডে, এর সূচনা ঠিক কোন জায়গাতে। তো গণপতিকে প্রণাম জানিয়ে আমরা শুরু করছি বাস্তু পুরুষের সৃষ্টির কাহিনী। একটা সময় ছিল যখন সবে সবে পৃথিবী সৃষ্টি হয়েছে, এবং পৃথিবী সৃষ্টি হওয়ার আগে আমরা জানতাম যে দুটো মাত্র প্রজাতি অস্তিত্বে ছিল। কারা কারা? একটা দেবতাদের অস্তিত্ব ছিল, একটা অসুরদের অস্তিত্ব ছিল। যেহেতু তখন পৃথিবী ছিল না, তাই মানব জাতির কোনো অস্তিত্ব ছিল না। কিন্তু সেই মাত্র সবে বা সেই সময়টায় তাতেই আর কি পৃথিবী সৃষ্টি হয়। তো দেবতার অসুরদের মধ্যে স্বভাবতই একটা শত্রুতার সম্পর্ক প্রথম থেকেই রয়েছে। এই প্রথম থেকে যে দুজনের মধ্যে শত্রুতামূলক সম্পর্ক, এই সম্পর্কের কারণে এদের মধ্যে কি হতো না, যুদ্ধ প্রায়শই লেগেই থাকতো। এদের মধ্যে কখনো শান্তি ছিল না, এরা কখনো শান্তির কথা বলতেও পারতো না, মানে উভয় পক্ষের ক্ষেত্রে বলছি। এক্ষেত্রে কি হতো না, এই যে যখন পৃথিবীটা সৃষ্টি হলো, এই সময় তো একটা যুদ্ধ বাঁধে। এবার অসুরদের সব সময়তেই একটা উচ্চ আকাঙ্ক্ষা থাকে যে আমি স্বর্গরাজ্য দখল নেব। স্বর্গরাজ্য দখল নেবার পরে আবার তার মনে হয় যে আমি এবার ত্রিলোকের অধিপতি হব। এইরকম একটা উচ্চাকাঙ্ক্ষা থেকেই থাকে। তো এই সময় অসুরদের যে লিডার ছিল, যে রাজা ছিল, তার নাম হচ্ছে অন্ধকাসুর। যদি আমরা অন্ধকাসুরের কাহিনী পড়ি, সেটাও কোথাও না কোথাও গিয়ে এবার দেখতে পাবো যে অন্ধকাসুর এক প্রকার মানে মহাদেবেরই পুত্র বলা হয় তাকে। আমি সেই কাহিনী দীর্ঘায়িত করলাম না বা সেদিকে প্রবেশ করলাম না, শুধু এটুকু জানলাম যে অসুরটার নাম ছিল অন্ধকাসুর, তার নেতৃত্বে এই যুদ্ধ। এবার কি না, সে তপস্যা করেছে, বরদান প্রাপ্ত হয়েছে, শক্তিশালী হয়েছে। তো তার মনে হয়েছে যে আমার স্বর্গরাজ্য দখল করা উচিত, আমি স্বর্গরাজ্য দখল করে সম্পূর্ণ সৃষ্টির ওপরে শাসন করব। যথারীতি তাই করলো, আক্রমণ করলো দেবতাদের ওপর, দেবতাদেরকে পরাস্ত করলো। পরাস্ত করে স্বর্গরাজ্য দখল নিয়ে বেশ কিছু বছর রাজত্বও করলো, কিন্তু তাতেও তার মন ভরল না। তার মনে হলো এখন যে স্বর্গরাজ্য পেয়ে গেছি, স্বর্গসুখ তো ভোগ করছি, ঠিক আছে, কিন্তু এইবার আমার ত্রিলোক চাই, অর্থাৎ স্বর্গও চাই, মর্তও চাই, পাতালও চাই, তিনটেই চাই।
পাতাল তো আমাদের রাজ্য, অতএব পাতাল তো আমার হাতেই আছে, অসুবিধা নেই। আর স্বর্গরাজ্য দখল করেই নিয়েছি, সমস্যা নেই, কিন্তু মর্তটাও আমার চাই। কিভাবে সম্ভব? না, এটা তখনই সম্ভব যখন ত্রিদেবকে আমি পরাস্ত করতে পারবো। ত্রিদেব যখন আমার বশীভূত হবে তখনই সেটা সম্ভব। আমি স্বর্গরাজ্য আগে দখল নিয়ে নিয়েছি, অর্থাৎ দেবতারা তো ছন্নছাড়া হয়ে গেছে, তারা এখন মানে ভিটে মাটি ছাড়া, তারা এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে, তাদের কোনো থাকার জায়গা নেই নির্দিষ্টভাবে। তারা সৈন্য গঠন করছে, একতা হচ্ছে পিছনে পিছনে, যে আবার অসুররা আক্রমণ করব, আক্রমণ করে আবার নিজেদের রাজ্য ফেরাবো। তারা এই প্রচেষ্টায় রত, কিন্তু আদৌ লাভের লাভ কিছু হচ্ছে না সেখানে। এমত অবস্থায় আপনারা সবাই আমাকে শুনতে দেখতে পাচ্ছেন তো? রেসপন্স করবেন মাঝে মধ্যে। স্যার মাঝে মাঝে আপনার ভয়েসটা প্রচুর ব্রেক হচ্ছে ইন্টারনেট ইস্যুর জন্য মেবি। আচ্ছা, ভয়েস ব্রেক হচ্ছে। এখন ঠিকঠাক আছে তো? দেখা যাচ্ছে, সবটা শোনা যাচ্ছে? বেশ। তো দেবতারা ছন্নছাড়া হয়ে ঘুরে বেড়াচ্ছে। এইবার অন্ধকাসুরের মনে হয়েছে যে আমি ত্রিদেবকে পরাস্ত করব। তো ত্রিদেবের সঙ্গে যুদ্ধ করতে গেলে সবার আগে তো মহাদেব এগিয়ে আসবে, তার সঙ্গে যুদ্ধ করতে হবে। এই যে মহাদেবের সঙ্গে যুদ্ধ করতে হবে, তো স্বাভাবিক লাগলো, একটা যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি হলো। মহাদেবও তৈরি, নিজের সৈন্য সামন্ত নিয়ে, অসুরও তৈরি। এইবার এই দুজনের মধ্যে লাগলো ভীষণ রকম যুদ্ধ। যে মহাদেব আর অন্ধকাসুরের মধ্যে প্রবল যুদ্ধ শুরু হলো। এই যুদ্ধে যেটা ঘটলো সেটা হচ্ছে, এই যে একটা ভীষণ পরিশ্রম হচ্ছে মহাদেব অন্ধকাসুরের মধ্যে, দুজনেই প্রচন্ড শক্তিশালী আর দুজনেই মহারথী, কেউ কাউকে পরাস্ত করতে পারছে না, ভীষণ যুদ্ধ হচ্ছে, একদম মানে ধ্বংসমূলক যুদ্ধ। এমত অবস্থায় এই দুজনের শরীর থেকে কিছু ঘাম, আমরা পরিশ্রম করলে আমাদের শরীরে ঘাম হয় না, সেই ঘর্মবিন্দু মাটিতে পড়ে মাটিটা ভিজে যায়, মানে মাটিতে কিছু ঘর্মবিন্দু পড়ে। সেই ঘর্মবিন্দু থেকেই সৃষ্টি হয় একটা ছোট্ট শিশুর। এই যে একটা ছোট্ট শিশুর সৃষ্টি হলো ঘর্মবিন্দু থেকে, কিন্তু অদ্ভুতভাবেই কি হলো না, এই ছোট্ট শিশুটা প্রত্যেক সেকেন্ডে কয়েক ইঞ্চি করে বাড়তে থাকছে, আকৃতিটার বেড়ে যাচ্ছে, যেটা নর্মালি অসুরদের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে অস্বাভাবিক বার। এর ক্ষেত্রেও ঠিক তাই হচ্ছে, একটা অস্বাভাবিক বার, প্রত্যেক সেকেন্ডে প্রত্যেক মিনিটে বেশ কিছু ইঞ্চি কিছু ফুট করে বেড়ে 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 তার আকৃতি বাড়তে থাকছে। এমত অবস্থায় উভয় পক্ষের সৈনিকই কিন্তু সেখানে স্তব্ধ হয়ে গেছে যে কি হলো, এটা কার সৃষ্টি হলো। এবার যখন তার হাইটটা মোটামুটি 10 ফুট 12 ফুট এরকম ছাড়িয়ে গেল, যত হাইট বাড়ছে তত তার খিদে পাচ্ছে। এই যে একটা ভীষণ রকম খিদে তার পাচ্ছে, এবার সে খাবার খুঁজছে। এবার সামনে যাকে পাবে তাকেই খাবে। তো সামনে আছে কারা? ওই সৈন্য সামন্ত দলই আছে, হাতি ঘোড়া এইসবই রয়েছে। তো এগুলোকেই তুলছে আর খাচ্ছে, খিদের জ্বালা সহ্য করতে পারছে না। এগুলোকে হাতের মুঠোয় মুঠোয় ধরছে আর খাচ্ছে, কারণ আকৃতি বাড়ছে, তার দেহের আকার বৃদ্ধি পাচ্ছে। আর এই সিচুয়েশন দেখে তো উভয় পক্ষই ভয়ভীত। দেবতারা ভাবছে এটা নিঘাত কোন অসুরের সৃষ্টি হয়ে গেছে, যে আমাদের দেবতাদের আর কিচ্ছু অস্তিত্ব থাকবে না, সব শেষ করে দেবে। ওদিকে আবার অসুর পক্ষ ভাবছে না, এটা কোনো এক দেবতার সৃষ্টি হয়েছে যে আমাদের শেষ করে দেবে। কিন্তু যত সময় যাচ্ছে উভয়ের ভুল ভাঙছে, যে না তো এ দেবতা না তো এ অসুর। কেন না, যদি দেবতা হতো তাহলে দেবতাদেরকে খেত না, মানে দেবতাদের সৈন্যদের খেত না। আর যদি অসুর হতো তাহলে অসুরদের সৈন্যকে মারতো না। উভয় পক্ষের ওপরই আঘাত নিয়ে আসছে। এ তো না দেবতা না অসুর, এ তো সবাইকে শেষ করে দেবে। আর এরকম ভাবে কিছুদিন চলতে থাকলে সম্পূর্ণ সৃষ্টি খেয়ে ফেলবে, পৃথিবীও থাকবে না, সব শেষ করে দেবে। উপায় কি না, মহাদেব এখন যুদ্ধে ব্যস্ত, সে তো কিছু বলতে পারবে না কার সৃষ্টি হয়েছে, কেন হয়েছে, কি জন্য হয়েছে, কিভাবে হয়েছে। বলতে কে পারবে না, একজনই বলতে পারে, সে সৃষ্টিকর্তা ব্রহ্মা। সৃষ্টিকর্তা ব্রহ্মাই এক্ষেত্রে একমাত্র উপায়, তিনিই বলতে পারবেন যে কি হয়েছে বা কার সৃষ্টি হয়েছে, এরকম অস্বাভাবিক ভাবে এর বৃদ্ধি কেন হচ্ছে। তো এইভাবে যখন খাচ্ছে, তখন কিছু দেবতা কিছু অসুর ছুটে চলেছে দেবতাদের ব্রহ্মলোকের উদ্দেশ্যে। যখন ব্রহ্মলোকের উদ্দেশ্যে ছুটেছে, তখন পিছন ফিরে দেখেছে এই ব্যক্তিটি যে এরা ছুটে পালাচ্ছে। আর এ কি দেখছে, এ দেখছে আমার খাদ্য ছুটে পালাচ্ছে। তো যথারীতি এও কি করলেন, খাদ্যের পিছু নিল।
এও ছুটেছে, দেবতা অসুর এরাও ছুটছে ব্রহ্মলোকের দিকে। তখন ব্রহ্মদেবের সামনে গিয়ে যখন পৌঁছালো, দেবতা অসুরগণ ব্রহ্মলোকের সামনে যখন পৌঁছালো, তখন ব্রহ্মদেব ধ্যানমগ্ন অবস্থায় রয়েছে। অনেক ডাকাডাকির পর ব্রহ্মদেব ধীরে ধীরে চোখ খুলে বলছেন, জিজ্ঞাসা করছেন যে কি ব্যাপার, এত কি হয়েছে তোমাদের, এত উদ্বিগ্ন কেন তোমরা? তখন দেবরাজ ইন্দ্র বলছে যে আমরা যুদ্ধ করছিলাম, এরকম যুদ্ধেরই অবস্থায় পরিস্থিতি ছিল, তো এর মধ্যে এরকম এরকম ঘটনা ঘটে গেছে, একটা বাচ্চা সৃষ্টি হচ্ছে, সে এরকম এরকম আচরণ করছে, তো এটা কেন হচ্ছে? যদি এটা এরকম চলতে থাকে সম্পূর্ণ সৃষ্টিকে খেয়ে ফেলবে, কিচ্ছু বাকি থাকবে না, কোনো কিছু অবশিষ্ট থাকবে না। আর এই কার সৃষ্টি হলো, কেন হলো, কি জন্য হলো? তখন ব্রহ্মদেব বলছে ঠিক আছে বাবা, ঠিক আছে, জানি আমি সব কি হয়েছে না হয়েছে সব জানি, শান্ত হও। এবার শোনো। এই যে বলছে এবার শোনো, এই এবার শোনো বলতে বলতেই অত বড় চেহারার লোক ছুটে আসছে না, কতক্ষণ লাগবে তার? সে এখন গেটে ঢুকে পড়েছে। আর ঢুকে পড়তে এরা প্রত্যেকে ভয়ভীত হয়ে গেছে, তার তো খিদের জ্বালা, সে খাবার খাবে। কিন্তু অদ্ভুত ব্যাপার, সে যখন ব্রহ্মলোকে প্রবেশ করলো, ব্রহ্মদেবের দর্শন করলো, দর্শন করা মাত্র তার একটা ফিলিংস আসলো ভিতর থেকে, একটা অনুভব হলো যে না, এই ব্রহ্মদেবকে, একে দেখে একটা প্রণাম করা উচিত। তার ভিতর থেকে সেই শ্রদ্ধাটা জেগে উঠলো, সে সঙ্গে সঙ্গে সাষ্টাঙ্গে মাটিতে শুয়ে ব্রহ্মদেবকে প্রণাম করতে লাগলো। যখন এই যে ডান দিকের ছবিটা যদি ভালো করে দেখি আমরা, এটাই সেই ছবিটি, যে এইভাবে শুয়ে সে ব্রহ্মদেবকে প্রণাম করতে লাগলো। যখন ব্রহ্মদেবকে সে এইভাবে প্রণাম করছে, যে দেবতার অসুররা ব্রহ্মলোকে উপস্থিত ছিল, আগে থেকেই তারা প্রচন্ড ভয়ভীত অবস্থায় রয়েছে। এই ভয়ভীত অবস্থায় তারা কি করলো, তাদের তো মানে বুদ্ধি একদম অবস্থা খারাপ হয়ে গেছে, বুদ্ধি প্রয়োগ করতে পারছে না তারা, ওই ব্যক্তির পিঠের ওপর উঠে গিয়ে দাঁড়িয়ে পড়লো বা বসে পড়লো। সংখ্যায় এত দেবতা, এত অসুর একসঙ্গে যখন ওর পিঠের ওপর গিয়ে চাপলো, তখন তাদের ওজন কতটা, প্রচন্ড ওজন, এবং এরা ইচ্ছা মতো ওজন বাড়াতে পারে, কমাতে পারে, সেই শক্তিটা এদের আগে থেকেই রয়েছে দেবতা অসুরদের। ওরা কি করলো, পিঠের ওপর উঠে গিয়ে অনেক সংখ্যায় নিজেদের ওজনকে বৃদ্ধি করে এই শরীরটাকে, এই ব্যক্তিটাকে কয়েক ফুট মাটির নিচে ঢুকিয়ে দেয়। আর ওরা ওখানেই অবস্থান করে, ওই পিঠের ওপরই ওরা অবস্থান করতে লাগলো। যখন এই ব্যক্তি পিঠের ওপর অবস্থান করছে, তখন এ তো ঢুকে গেল। এরপর ব্রহ্মদেব নিজের উত্তর দেওয়া শুরু করেছে, যে দাঁড়াও, তোমরা এত তাড়াহুড়ো করো না, এত বিচলিত হওয়ার কিচ্ছু নেই, এর সৃষ্টি হয়েছে একটা কারণে হয়েছে, এর জন্মের একটা বিরাট উদ্দেশ্য আছে, তাই একে সৃষ্টি করা হয়েছে। কি উদ্দেশ্য? এর উদ্দেশ্যটা হচ্ছে, এর নাম বাস্তু পুরুষ, এ ধরিত্রীর পুত্র তথা মহাদেবেরও বটে, এবং এর শরীর অসুরের রক্তও বইছে, যেহেতু অন্ধকাসুরের ঘামও ছিল সেখানে, তাই অসুরের রক্তও বইছে। অর্থাৎ অসুর এবং দেবতা, এই দুইয়ের সংমিশ্রণেই কিন্তু এর জন্ম হয়েছে। আর এর মধ্যে দুটো গুণই বিদ্যমান, আসরিক গুণও বিদ্যমান, আবার দৈবিক গুণও বিদ্যমান। আর এ আমার মানস পুত্র অর্থাৎ কল্পনার মাধ্যম দিয়ে যাকে সৃষ্টি করা হয় তাকে মানস বলা হয়। যেহেতু ব্রহ্মদেবের কল্পনার মাধ্যম দিয়ে পুত্রের সৃষ্টি, তাই একে বলা হয় ব্রহ্মদেবের মানস পুত্র। তাহলে বাস্তুপুরুষকে এক কথা আমরা বলতে পারি ব্রহ্মদেবের মানস পুত্র। এইবার এর কাজটা কি? এইবার ব্রহ্মদেব ব্যাখ্যা করছে যে কাজ হচ্ছে মানুষের কর্মফল প্রদানের জন্যই এর সৃষ্টি করা হয়েছে। এবার কর্মফল ব্যাপারটা কি, কিভাবে আসছে এখানে? এখানে কানেকশনটা হচ্ছে, যেমন আমি আজকে এখানে বসে ক্লাস নিচ্ছি আমার বাড়িতে, আপনারা যে যার বাড়িতে বসে কিন্তু প্রত্যেকে ক্লাস করছেন, তাই না? আমি যেগুলো পড়াচ্ছি, যেগুলো দেখাচ্ছি, আপনারা দেখতেও পাচ্ছেন, শুনতেও পাচ্ছেন, অর্থাৎ আমার মাধ্যম দিয়ে আপনারা এই বিষয়ে জ্ঞান অর্জন করছেন। কিন্তু এই যে আপনারা দেখছেন, শুনছেন, জ্ঞান অর্জন করছেন, আমার কথা, আমার দেখানো জিনিস, কিন্তু এর মাধ্যমটাকে, এর মাধ্যমটা কারো কাছে ল্যাপটপ, কারো কাছে ফোন, তারপর ইন্টারনেট আছে, নেটওয়ার্ক রয়েছে, তাহলে এটা হচ্ছে মাধ্যম, তাই না? আমি যেটা দেব সেটা আপনা অবধি পৌঁছতে হবে, সেই পৌঁছে দেবে কে? একটা মাধ্যম চাইতো, এই মাধ্যমের কাজটা করে বাস্তু।
আমরা প্রকৃতির মধ্যে কর্ম করি, পঞ্চতত্ত্বের মধ্যে কর্ম করি, আবার প্রকৃতি সেই কর্মটাকেই কর্মফল হিসেবে আমাদের ফিরিয়ে দেয়, কিন্তু ডিরেক্ট দিতে পারে না, কারোর মাধ্যম দিয়ে ফিরিয়ে দেবে। সেই মাধ্যমটাই হচ্ছে বাস্তুপুরুষ। আর এই জন্যই এই বাস্তুপুরুষের সৃষ্টি করা হয়েছে। যে কর্ম আমরা নিত্যদিন করি, প্রতিদিন করি, কিছু না কিছু তো করি প্রতিদিন, তাহলে সেই কর্মফলটা কিভাবে ফিরে পাবো আমরা, সেই জিনিসটা বাস্তুপুরুষের হাত ধরে ফিরে আসে। সেটা কিভাবে? তখন ব্রহ্মদেব এভাবে ব্যাখ্যা করছে, কর্মফল প্রদানের জন্য এর সৃষ্টি করা। কিভাবে কর্মফল প্রদান হবে? তখন আসছে এবার সিস্টেমে, সায়েন্সে ঢুকছে ধীরে ধীরে। না, প্রত্যেকটি নির্মাণ কার্য, অর্থাৎ আমরা যখন ভূমির মধ্যে, মাটির মধ্যে কিছু নির্মাণ করব, সেটা হতে পারে বাড়ি, হতে পারে ফ্ল্যাট, হতে পারে কোনো বিল্ডিং, হতে পারে হসপিটাল, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, যা কিছু হতে পারে, দোকানও হতে পারে, ফ্যাক্টরি হতে পারে, কারখানা হতে পারে, ইন্ডাস্ট্রি হতে পারে, যা কিছু হতে পারে, মাটির ওপরে যা নির্মাণ করা হবে, যা কিছু হতে পারে, মাটির ওপরে ডিরেক্ট আমরা কিছু নির্মাণ করতে পারবো না। আমাদের নির্মাণ করতে গেলে এই যে বাস্তু পুরুষ আছে, এর পিঠের ওপরেই নির্মাণ করতে হবে। অর্থাৎ এই বাস্তু পুরুষ যেহেতু ধরিত্রী মাতার পুত্র, অর্থাৎ পৃথিবীর মাটির পুত্র, তাই মাটির ওপরে ডিরেক্ট এই বাস্তু পুরুষ কোনো আঘাত করতে দেয় না। সর্বদাই এ মাটিকে, ধরিত্রী দেবীকে প্রোটেক্ট করে, নিজের পিঠের ওপরে সমস্ত আঘাত সহ্য করে। আর এর শরীরের ওপরেই আমরা কোনো গৃহ নির্মাণ করব। এবং যে জিনিসটি আমরা নির্মাণ করছি, স্কুল, কলেজ, হসপিটাল, যাই করি না কেন, সেই নির্মাণের একটা প্রাকৃতিক পদ্ধতি থাকবে, স্থান কাল অনুযায়ী, সেখানকার আবহাওয়া অনুযায়ী, স্থান কাল অনুযায়ী একটা প্রাকৃতিক নিয়ম থাকবে, পদ্ধতি থাকবে। তো ব্রহ্মদেব বলছে সেই প্রাকৃতিক নিয়ম, সেই প্রাকৃতিক পদ্ধতি মেনে অনুসরণ করে যে ব্যক্তি এই নির্মাণ কার্য পূর্ণ করবে, তুমি তার দুঃখটাকে হরণ করবে, অর্থাৎ দুঃখটা খাবে। কারণ তোমার তো প্রচুর খিদে পেয়েছে, মানে প্রচুর খিদা তোমার, তাহলে এত ক্ষুধারে বাঁচবে কিভাবে? তোমাকে তো খেতেও হবে পর্যাপ্ত পরিমাণে খাদ্য, নাহলে তো তুমি বাঁচতে পারবে না। তুমি যন্ত্রণায় ছটকাবে, খিদের জেলায় ছটকাবে। আর তোমার খিদেটা আমি যদি তোমাকে খোলা ছেড়ে দিই, তুমি সম্পূর্ণ ব্রহ্মাণ্ড খেয়ে নেবে, সেটাও সম্ভব না। আবার তোমার খিদেকে দমিয়ে দেওয়া সম্ভব না, সেটাকেও আমাকে শান্ত করতে হবে। তার জন্য এই উপায় অবলম্বন করা হলো যে যারা প্রকৃতির নিয়ম মেনে সঠিক পদ্ধতিতে নির্মাণ কার্য করবে, তুমি তাদের দুঃখটাকে খাবে। মানুষের জীবনে দুটো জিনিস থাকে, একটা সুখ, একটা দুঃখ। সুখ আর দুঃখ একসঙ্গে থাকতে পারে না। যখন সুখ আসে তখন দুঃখ চলে যায়, যখন দুঃখ আসে তখন সুখ চলে যায়। তাই বলা হলো যারা নিয়ম মেনে করবে, তুমি তাদের দুঃখটাকে হরণ করো, দুঃখটাকে ভক্ষণ করো। আর দুঃখটা ভক্ষণ করতে থাকলে সুখটা এমনি তার কাছে থেকেই যাবে, তাকে এক্সট্রা করে সুখ আর আনতে হবে না বা দিতে হবে না। আর যারা এই প্রকৃতির নিয়মের বিরুদ্ধাচারণ করে, নিয়মের বিরুদ্ধে গিয়ে কোনো নির্মাণ কার্য করবে, তুমি তার সুখটাকে খেও, সুখটাকে ভক্ষণ করো, তাহলে দুঃখটা তার কাছে অটোমেটিক পড়ে থাকবে। তার সমস্ত ক্লেশ, যন্ত্রণা, যাবতীয় আছে, যা তা খারাপ কিছু আছে, তার কাছে এমনি পড়ে থাকবে, সে এমনি সেটা ভোগ করবে। তার তুমি সুখটাকে হরণ করো, সেটাকে ভক্ষণ করো, সেটা খেয়েই তুমি তৃপ্ত হও। আর এখানে যে দেবতাগুলো বাস্তুপুরুষের পিঠের ওপর গিয়ে বসলো, যে অসুরগুলো গিয়ে বসলো, এই যে উভয় পক্ষ, দেবতা অসুর পক্ষ দুজনে গিয়ে বসলো, এরাও কিন্তু, এরা জানলো কি আমরা ভয়ের পিঠের ওপর উঠে গিয়ে বসেছি, আদৌ ভয়ে না, এটাও নিয়তির খেলা। এই যে উভয় পক্ষই পিঠের ওপর উঠে গিয়ে বসলো, এদের প্রত্যেককে দায়িত্ব প্রদান করা হলো। পরবর্তীকালে যখন আমরা দেবতা বাস্তু পড়ব, তখন গিয়ে দেখতে পাবো যে এদের খেলাটা কোথায়, এরা কিভাবে খেলছে। প্রকৃতির নিয়ম মেনে যখন করব, তখন এই দেবতার গুণগুলো, অর্থাৎ দৈব গুণগুলো প্রস্ফুটিত হবে। তখন প্রকৃতপক্ষেই বাড়িকে স্বর্গ বলেই মনে হবে। আর যখন এই নিয়মকে উল্লঙ্ঘন করে নির্মাণ কার্য করব, তখন প্রকৃতপক্ষে এই বাড়িকে স্বর্গ দূরের কথা শ্মশান বলেই মনে হবে, যে কেন এসছি, কেন আছি এই বাড়িতে। প্রত্যেকটা এনার্জির খেলা, প্রত্যেকটাই দেবতার অসুরের খেলা। এইবার যদি আমরা এখানে এই কাহিনীটাকে বাদ দিয়ে, আমি কাহিনীটা বললাম মনে রাখার জন্য, এবং কাহিনী বাঙালি একটু পছন্দ করে, আর এই কাহিনীর কথা আমরা পুরাণে উল্লেখ পাই। যদি এই কাহিনীটাকে সাইডে রেখে এর পিছনের বৈজ্ঞানিক ভিত্তিকে বিচার করি, কার খেলা হচ্ছে এখানে? পুরো এনার্জির খেলা। জিনিসটা কেমন? একটা বাড়ি আছে,
তাই না? এবার এই বাড়িতে আমাদের একটা প্রকৃতি রয়েছে, প্রকৃতির মধ্যে আমরা সূর্যকে প্রত্যেকেই চিনি। সূর্য পূর্ব দিকে ওঠে, পশ্চিম দিকে অস্ত যায়। এই সূর্যকে নিয়েই পুরো সিস্টেমটা চলছে। যদি আমি বৈজ্ঞানিক ভিত্তি দ্বারা বোঝাই বা সায়েন্সের দিকে একটু নজর রাখি, তো দেখতে পাবো সূর্য কোন দিকে ওঠে? পূর্ব দিকে ওঠে। সূর্য পূর্ব দিকে উঠছে, কিন্তু তার প্রথম কিরণটা অদ্ভুতভাবে গিয়ে পড়ছে ঈশান কোণে, নর্থ ইস্টে। আর সেই নর্থ ইস্টেই বাস্তুপুরুষের কি মাথা। যদি বাস্তুপুরুষের এই অবস্থানটাকে দেখি, আমরা দেখতে পাবো নর্থ ইস্ট এই জায়গাটা, নর্থ ইস্টে মাথা, আর সাউথ ওয়েস্টে বা নৈಋত্য কোণে পা পড়েছে। ঠিক আছে? স্যার হ্যাঁ, একটি প্রশ্ন আছে স্যার। আচ্ছা। ধরুন ধরুন কোনো বাড়িতে মানে বাড়িটি রেডি হয়ে গেছে, কমপ্লিট বাড়ি, সেই ক্ষেত্রে সবকিছুই ভুলভাল আছে, গন্ডগোল আছে। হুম। তো যার বাড়ি তার পক্ষে আর সম্ভব নয় এই মুহূর্তে সেই বাড়িটাকে সম্পূর্ণ ভেঙে বাস্তু মতে সবকিছু ঠিক করা। তো হুম। সেক্ষেত্রে উপায়? আসবো আসবো আসবো, এ তো অনেক গভীরের প্রশ্ন। আসবো, আচ্ছা, সব উত্তর পাওয়া যাবে, কোনো চিন্তা নেই। এখন ধীরে ধীরে প্রথম টপিক থেকে যাই, একটু একটু করে এগিয়ে যাই। না মানে আমি বলতেছি সলিউশন কিছু আছে তো নাকি? না প্রত্যেক প্রবলেমের সলিউশন আছে। না কেমন? না আপনি আগে একটা কথা বলেছিলেন একটা অন্য গ্রুপে, আমি কথা বলছি। আহ আহ কারোর যদি জন্মকুণ্ডলিতে কোনো গ্রহ নক্ষত্রের প্রভাব থাকে, তাহলে হুম। সেটা যাই করে নেওয়া হোক, সেই প্রভাবটা থাকবেই। তো ঠিক হ্যাঁ, সেরকমই যদি হয়, অবধারিত তো কিছু থাকবে, নিয়তিকে কে পরিবর্তন করতে পারে? সেটা হ্যাঁ, তো সম্ভব না। তো সে কিন্তু বাস্তুই সেক্ষেত্রে প্রকৃতপক্ষে নিয়তির কারক হয়। ওকে, কেমন? তো এটাও সেক্ষেত্রে কি জানবো কিছু আমরা ধীরে ধীরে। সম্ভব? সবটা সম্ভব হয় না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, আচ্ছা আমরা কন্টিনিউ করি তাহলে। তো হ্যাঁ, কোথায় ছিলাম? ভুলে গেলাম, থামলাম কোথায়? এনার্জি, সূর্যের সূর্যের প্রথম কিরণ বাস্তু পুরুষের সূর্যের নর্থ প্রথম ইস্ট। কিরণ। একদম, এই তো, মন দিয়ে শুনছে কিন্তু সবাই, ভালো লাগলো। আচ্ছা, তো সূর্যের প্রথম কিরণটা কোথায় পড়ছে? নর্থ ইস্টে, ঈশান কোণে পড়ে। এই ঈশান কোণ থেকেই পজিটিভ ঊর্জা সব থেকে বেশি প্রবাহিত হয় পুরো বাড়ির মধ্যে। ঈশান কোণ, অদ্ভুতভাবে কি হচ্ছে, ঈশান কোণটা আবার 45 ডিগ্রিতে থাকে। পুরো বাড়ির ব্রহ্মস্থান থেকে দেখলে 45 ডিগ্রিতে। যদি আমরা যারা ভিডিও দেখেছি তারা বুঝতে পারছি ঈশান কোণ কোথায় থাকে, কিভাবে তাকে বিচার করব। যারা ভিডিও দেখেছি তারা বুঝতে পারছি, যারা দেখিনি তারা বুঝতে পারবো না। আমি এই জন্য বলছি, আমরা কিন্তু লাইভ ক্লাসে অ্যাডভান্স বিষয়ে চর্চা করব, তাই যে ভিডিওগুলো গ্রুপে প্রোভাইড করা হবে সেগুলো কিন্তু অবশ্যই দেখে স্টাডি করে রাখতে হবে এবং খাতায় নোট ডাউনও করে রাখতে হবে। তাহলে লাইভ ক্লাসে এসে আমাদের বুঝতে অসুবিধা হবে না। লাইভ ক্লাসে এসে আমরা কিন্তু একটু জোর ছুটবো, মানে চেতকের মতন ছুটবো। ঠিক আছে? আচ্ছা, তো প্রথম কিরণটা নর্থ ইস্টে এসে পড়লো, সেখান থেকে পজিটিভ ঊর্জার সোর্স সব থেকে বেশি আসলো। বাস্তুশাস্ত্রের নিয়ম হচ্ছে উত্তর এবং পূর্ব দিকটা খোলা রাখতে বলা হয়, হালকা রাখতে বলা হয়। তার মূল কারণটাই এটা। প্রথম কিরণটা পড়ছে, ওখান থেকে আমরা ভিটামিন ডি পাবো, ওখান থেকে মিনারেল পাবো, ওখান থেকেই আমরা সূর্যের রশ্মির মধ্যে যে পুষ্টিকর গুণগুলো থাকে সেই সমস্ত পুষ্টিকর গুণ সকালের দিকে বেশি থাকে। আর ওই দিক থেকেই, অর্থাৎ নর্থ ইস্ট, ইস্ট নর্থ, এই দিক থেকেই সেই সোর্সটা বেশি আসবে। আর বলা হয় সাউথের দিক আর ওয়েস্টের দিক ভারী রাখতে, এই জায়গাটা কভার করে রাখতে, ওপেন না করতে। কেন বলা হয়? তার কারণ হচ্ছে যখন এই ইস্টের দিক থেকে, নর্থের দিক থেকে, নর্থ ইস্টের দিক থেকে কোনো শক্তি ঊর্জা প্রবেশ করলো, সে থাকবে কোথায়? তাকে ধরে কে রাখবে? তাকেই সাউথ ওয়েস্ট এরা ধরে রাখবে। এখান থেকে এনার্জি বেরোতে পারছে না। অতএব যদি এই পদ্ধতি মেনটেন করা যায়, তাহলে বাড়ির মধ্যে পজিটিভ ঊর্জার সোর্স সব থেকে বেশি থাকবে। আর যেখানে পজিটিভ ঊর্জার সোর্স সব থেকে বেশি থাকবে, সেখানে এমনিতেই সবকিছু ঠিকঠাক থাকবে। আর এই নর্থ ইস্ট এই পোর্শনটা, এই এরিয়াটা, এটা দেবতাদের ক্ষেত্র, মানে দেবতার যে অংশটা বাস্তুপুরুষের পিঠের ওপর গিয়ে বসেছিল, তারা মেনলি মাথা, ঘাড়, পিঠ এই অংশটাকে কভার করেছে। আর কোমরের নিচ থেকে পায়ের অংশ, এই যে পুরো অংশটা, এই জায়গাটা অসুররা বেশি কভার করেছে। কেমন? তাই অসুরদের মধ্যে স্বাভাবিক ক্ষমতা কি আছে? ওরা গায়ের জোর দেখায় বেশি, ওদের বেশি বুদ্ধি নেই।
ওরা গায়ের জোর দেখাবে, শক্তি প্রদর্শন করবে, লোভ লালসা এদিকে মেতে থাকবে বেশি, ক্রোধ প্রচন্ড থাকবে, একগুঁয়েমি গোঁড়ামি ভাব থাকবে প্রচন্ড রকম। তো এই অসুরদের ক্ষমতা হচ্ছে ধারণ করা, শক্তি প্রদর্শন করা। তাই এদেরকে জায়গা দেওয়া হলো সাউথের দিকে আর ওয়েস্টের দিকে। আর দেবতাদের নর্মাল গুণটা কি হয়? উদারতা, মায়া থাকবে তাদের মধ্যে, মমতা থাকবে তাদের মধ্যে, স্নেহশীলতা থাকবে, শ্রদ্ধা থাকবে, সম্মান থাকবে, যত পজিটিভ গুণগুলো দেবতাদের মধ্যে আছে। তাই দেবতারা শক্তিতে বেশি বিশ্বাসী নয়, বা শক্তি প্রদর্শন করতে হবে বা প্রেজেন্টেশন করতে হবে এতে বেশি এরা কমফোর্টেবল না। এরা সাধারণভাবে সচ্ছল থাকতে ভালোবাসে। তাই এদের জায়গা নর্থ আর নর্থ ইস্টে দেওয়া হলো। আর এই জায়গাটা বলা হয় হালকা রাখতে। এটা হচ্ছে সায়েন্সের একটা ব্যাখ্যা। এবার এটা কিভাবে কাজ করে, যখন আমরা ড্রয়িং নিয়ে আলোচনা করব, বাড়ির কোনো ছক নিয়ে আলোচনা করব, তখন ডিটেলসে বুঝতে পারবো। তো আপাতত এটা বুঝলাম যে বাস্তুপুরুষের সৃষ্টি কিভাবে হয়েছে। তো এই হচ্ছে বাস্তুপুরুষের সৃষ্টির কাহিনী। এইবার আসবো এ কাজ করে কিভাবে। আমরা যে বললাম এই কর্মফল দেওয়ার জন্য একে সৃষ্টি করা হয়েছে, কিন্তু কাজ করে কিভাবে ইত্যাদি বিষয়। তার আগে জেনে নিই বাস্তু কোথায় কোথায় অবস্থান করে, কোথায় আছে। যেখানেই মাটি সেখানেই বাস্তুপুরুষ। বলা হয় বাস্তুময় জগৎ, অর্থাৎ সম্পূর্ণ জগৎ জুড়েই বাস্তুর অবস্থান। এই বাস্তুশাস্ত্র যেটা নিয়ে আমরা চর্চা করছি, এই বাস্তুশাস্ত্রের রচয়িতাটা কি আসলে? এটাকে সৃষ্টি করলো কে? ব্রহ্মদেবের মানসপুত্র তো অন্য ব্যাপার, কিন্তু এই শাস্ত্র মানে প্রাকৃতিক যে নিয়মের কথাটা বললাম, যে নিয়ম থাকবে, সেই নিয়ম মেনে নির্মাণ কার্য করতে হবে, সেই নিয়মটা বানালো কে? সেই নিয়মটা বানালো বিশ্বকর্মা। হ্যাঁ, দেবশিল্পী বিশ্বকর্মা। দেবশিল্পী বিশ্বকর্মার দ্বারাই এই বাস্তুশাস্ত্র রচিত হয়েছে। দেবশিল্পী বিশ্বকর্মা একা নন, আরো অনেক মুনি ঋষিরা সাহায্য করেছেন, কিন্তু উল্লেখযোগ্যভাবে বিশ্বকর্মার নামটাই উঠে আসে। এবার যদি বলতে হয় যে স্যার অনেক বেশি নেটওয়ার্কের ইস্যু হচ্ছে। নেটওয়ার্ক ইস্যু হচ্ছে, ঠিক আছে, 1 মিনিট সময় দেওয়া হোক আমাকে, আমি নেটওয়ার্কটা ঠিক করে নিচ্ছি। আচ্ছা, এবার স্পষ্ট আসছে সবকিছু ঠিকঠাক তো? সকলে পরিষ্কার শুনতে পাচ্ছেন? হ্যাঁ স্যার, ঠিক আছে, এখন ঠিক আছে। বেশ বেশ বেশ, আচ্ছা। তো এইবার এই বাস্তুশাস্ত্রটা আসলে কোন বেদের অংশ? কারণ আমাদের ধর্মশাস্ত্র বলতে বা ধর্মগ্রন্থ বলতে আমরা বেদকে বুঝি। তো এটাও একটা বড় পয়েন্ট, এই পয়েন্টটা বলতে গিয়ে আমার মনে পড়লো, যদি আমাদের যারা হিন্দু ধর্মাবলম্বী রয়েছেন, প্রত্যেকেই আমরা সনাতনী, বেশিরভাগ সনাতনীকে জিজ্ঞাসা করলে তারা বলতে পারবে না যে আপনাদের ধর্মগ্রন্থের নাম কি। নর্মালি প্রশ্ন করা হলো যে যেরকম মুসলিমদের রয়েছে কোরআন রয়েছে, এদের বাইবেল রয়েছে,
এরকম এক একটা ধর্মের এক একটা গ্রন্থ রয়েছে, ধর্মগ্রন্থ রয়েছে। তারা সেই গ্রন্থ দিয়ে নিজেদের ধর্মের পরিচয় প্রদান করে। কিন্তু আমাদের কাছে যদি কেউ প্রশ্ন করে, প্রপার উত্তর কিন্তু কেউ পাবে না। কেউ বলবে গীতা, কেউ বলবে রামায়ণ, কেউ বলবে মহাভারত, মানে এক এক রকম কথাবার্তা বলে যাবে। কিন্তু বেদ তো। যদি কেউ প্রশ্ন করে, হ্যাঁ বলুন, কেউ কিছু বললেন? হ্যাঁ বলছি বেদ তো হ্যাঁ, আমাদের ধর্মগ্রন্থ। বেদ তো নয়, বেদই। কেমন? হ্যাঁ আমাদের ধর্মগ্রন্থ হলো বেদ। তারপর কি করা হলো না, বেদকে এবার 4 ভাগে ভাগ করা হয়েছে: ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ। আমরা যে শাস্ত্রটা পড়ছি, এই বাস্তুশাস্ত্র, এটির উল্লেখ পাওয়া যায় অথর্ববেদে। অথর্ববেদে এর উল্লেখ পাওয়া যায়, কিন্তু অথর্ববেদ যদি আমরা পড়ি, বাস্তুশাস্ত্র বলে কোনো শাস্ত্র পাবো না, সেখানে পাবো স্থাপত্যবিদ্যা। সেই স্থাপত্যবিদ্যাটাই কালক্রমে বাস্তুশাস্ত্র হয়ে আমাদের কাছে এসছে। কেমন? তো অথর্ববেদ থেকেই আমরা প্রকৃতপক্ষে বাস্তুশাস্ত্রের উল্লেখ পেয়ে থাকি। আর এর সৃষ্টিকর্তাকে না স্বয়ং দেবশিল্পী বিশ্বকর্মা। এবার এই বাস্তু পুরুষ কাজটা করে কিভাবে? এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছি আমরা 5 এলিমেন্টস রয়েছে, 5টা তত্ত্ব রয়েছে, যে 5টি তত্ত্ব দ্বারা সম্পূর্ণ জগৎ সৃষ্টি হয়েছে, সম্পূর্ণ ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়েছে। কি কি না, অগ্নিতত্ত্ব, ফায়ার এলিমেন্ট, এয়ার এলিমেন্ট অর্থাৎ বায়ু তত্ত্ব, আর্থ এলিমেন্ট পৃথিবী তত্ত্ব, ওয়াটার এলিমেন্ট জল তত্ত্ব, এবং স্কাই এলিমেন্ট অর্থাৎ আকাশ তত্ত্ব। এই যে 5টি তত্ত্ব রয়েছে, এই 5টি তত্ত্ব দ্বারাই সম্পূর্ণ ব্রহ্মাণ্ড সৃষ্টি। আমরা প্রত্যেকটা জীব সৃষ্টি হয়েছি, এবং বাস্তুপুরুষ ওই 5টি তত্ত্ব দ্বারাই সৃষ্টি হয়েছে। আবার বাস্তুপুরুষ যে আমাদের কর্মফল প্রদান করবে যে শক্তির বলে, সেটাও কিন্তু এই পঞ্চতত্ত্বের দ্বারাই। এই পঞ্চতত্ত্বের দ্বারা আমাদের শরীর পরিচালিত হয়, আমাদের শরীরের মধ্যেও এর গুণ বর্তমান, এটা ছাড়া কিছুই সৃষ্টি হওয়া সম্ভব নয়। ঠিক তেমনি এই পঞ্চতত্ত্বের মধ্যে আবার অনেক রকম ব্যাপার রয়েছে। কি ব্যাপার না, এই পঞ্চতত্ত্বই কিন্তু যেমন একে অপরকে সৃষ্টি করে, ঠিক তেমনি একে অপরকে ধ্বংসও করে। এখানে যে স্ট্রাকচারটা আমরা দেখতে পাচ্ছি না, এইখানে একটা তত্ত্ব আর একটা তত্ত্বকে সৃষ্টি করছে। যেমন জল তত্ত্ব, ওয়াটার এলিমেন্ট বায়ু তত্ত্বকে সৃষ্টি করছে। যদি একটা গল্প সহযোগে বোঝানো যায় জিনিসটা, যেরকম স্কাই এলিমেন্ট অর্থাৎ আকাশ তত্ত্ব, আকাশ থেকে বৃষ্টি হলো, আকাশ থেকে বৃষ্টি হলো, সেই বৃষ্টি যখন আমাদের এখানে এসে পৌঁছালো, তখন কি হচ্ছে না, তখন গাছপালা হচ্ছে, অর্থাৎ বৃক্ষ তৈরি হচ্ছে। সেই বৃক্ষ থেকে আমরা আবার অক্সিজেন পাচ্ছি। মানে কোথাও না কোথাও জলতত্ত্বই আবার বায়ুতত্ত্বের সৃষ্টির কারক। বায়ুতত্ত্বকে সৃষ্টি করছে জলতত্ত্ব। এই জলতত্ত্ব অর্থাৎ বৃক্ষ যখন শুকিয়ে যাবে, গাছ যখন আর থাকবে না, শুকনো হয়ে গেছে, মরে গেছে, তখন কি হবে, সেই কাঠকেই কিন্তু আমরা আবার সেই গাছটাকেই কাঠ হিসেবে আমরা জ্বালানি হিসেবে ব্যবহার করব। অর্থাৎ সেখান থেকে আগুন আসছে, তাহলে কি হলো না, বায়ু ছাড়া আবার আগুন জ্বলতে পারে না, আগুন জ্বলতে গেলে অক্সিজেন লাগবে। তো সেই অক্সিজেন থেকে অর্থাৎ বায়ু তত্ত্ব থেকে অগ্নিতত্ত্বের সৃষ্টি। তাহলে আকাশ তত্ত্ব থেকে জল তত্ত্বের সৃষ্টি হলো, জল তত্ত্ব থেকে বায়ু তত্ত্বের সৃষ্টি হলো, বায়ু তত্ত্ব থেকে অগ্নিতত্ত্বের সৃষ্টি হলো। আর যখন আগুনে পুড়ে সেই কাঠটা ছাই হয়ে গেল, তখন পুনরায় সেটা আবার পৃথিবী তত্ত্বে রূপান্তরিত হলো, মানে মাটিতে মিশে গেল, তার অস্তিত্ব আর কিছু থাকলো না, মাটির সঙ্গে মিশে গেল। আবার এই মাটি থেকেই পুনরায় আকাশ তত্ত্বের সৃষ্টি। এটা কিভাবে, এটার এখানে একটুখানি গন্ডগোল আছে। গন্ডগোলটা কিরকম না, আকাশ তত্ত্বকে আমরা শব্দের সঙ্গে তুলনা করি। মানে আমি যে কথা বলছি, একটা ধ্বনি উচ্চারিত হচ্ছে, একটা শব্দ কানে আসছে না, এই শব্দটাই হচ্ছে আকাশ তত্ত্ব। কারণ আকাশ মানে কি, ফাঁকা, শূন্যতা, আর শব্দ শূন্যতা ছাড়া খেলতে পারে না। তো শব্দ হচ্ছে পরোক্ষভাবে আকাশ তত্ত্বের প্রতীক। আর যে সমস্ত জিনিসগুলো শব্দ করতে পারে, যেরকম ঘন্টা, মানে ধাতু একটা,
যে শব্দ করতে পারে, তার উৎপত্তি কোথা থেকে? যে কোনো ধাতু, এই লোহা লক্কর হয়ে যাক, পিতল হয়ে যাক, কাঁসা হয়ে যাক, এই যে ধাতুগুলো আমরা কোথায় পাচ্ছি? মাটির নিচ থেকেই তো পাচ্ছি। সেই মাটি থেকেই সেই ধাতুর আবিষ্কার হচ্ছে বা ধাতু বেরিয়ে আসছে, সেখান থেকেই শব্দ তৈরি হচ্ছে, সেটাই আকাশ তত্ত্ব, শূন্যতা। আবার সেখান থেকে জলের সৃষ্টি, সেখান থেকে পুনরায় বায়ু সৃষ্টি, আবার অগ্নি, আবার পৃথিবী, আবার আকাশ। এভাবেই পঞ্চতত্ত্বের সার্কেল সিস্টেম চলছে। এভাবেই এক তত্ত্ব আর এক তত্ত্বকে সৃষ্টি করছে। ঠিক যেমন এক তত্ত্ব আর এক তত্ত্বকে সৃষ্টি করছে, আবার এক তত্ত্ব আর এক তত্ত্বকে ধ্বংসও করে। কিভাবে? যদি এই ছকটা দেখি বুঝতে পারবো যে বিনাশ কিভাবে হয়। দেখুন, কোথাও একটা আগুন জ্বলছে, সুন্দর ভালো রকম একটা আগুন জ্বলছে, সেই আগুনে গিয়ে আমি জল ঢেলে দিলাম, কি হবে? আগুনটা নিভে যাবে। এই যে আগুনটা নিভে গেল, কার জন্য নিভলো? জলের জন্য নিভলো। তাহলে এখানে বলতে পারি আমরা, আগুনের যে শত্রু হবে সে কে? জল। কারণ আগুন যেখানে জ্বলবে আর জল যদি সেখানে যায়, জল কি বলবে? আগুন তুমি যতই তীব্রভাবে জ্বলো না কেন, আমি গেলে তোমাকে নিভতেই হবে, উপায় নেই। তাই দেখুন, জল একটা বান মারছে কাকে? আগুনকে মারছে, অর্থাৎ জল আগুনকে ছাড়বে না, ছেড়ে কথা বলবে না। ঠিক তেমনি আগুনও একটা বান মারছে কাকে? না আকাশকে। আকাশ তত্ত্বকে মারছে, কারণ আকাশ তত্ত্বকে বলতে কি বোঝায়? না মেটালকে বোঝাচ্ছি, আমরা ধাতুকে বোঝাচ্ছি। তো আগুন এখানে ধাতুকে বলছে, তুমি যতই কঠিন হও না কেন, তুমি যতই কঠিন হও না কেন, আমার তাপে তোমায় গলতেই হবে, তুমি নিজেকে স্থির রাখতে পারবে না। আর সত্যি আগুন গলিয়েও দেয়। তাই এখানে আগুন আকাশকে টার্গেট করেছে যে আমি তোমায় ধ্বংস করব। আকাশ আবার একটা বান মারছে কাকে? বায়ুকে। এবার বায়ুকে কেন বান মারছে? এর মূল কারণ হচ্ছে, আকাশ মানে কি? আমরা মেটাল বুঝলাম, ধাতু বুঝলাম। এই যে ধাতু বুঝলাম, মেটাল বুঝলাম, এই লোহা লক্কর দিয়েই তো আমরা অস্ত্রশস্ত্র বানাই। আর এই অস্ত্রশস্ত্র সহযোগী আমরা গাছপালা কাটি, অর্থাৎ বায়ুতত্ত্বের বিনাশ করছি। কারণ গাছপালা না থাকলে বায়ুতত্ত্বের অস্তিত্ব থাকবে না, আর তখন আমরা বিনা অক্সিজেনে আবার আকাশে মিশে যাব, ওপরে চলে যাব। তো এই জন্য কোথাও না কোথাও গিয়ে আকাশ তত্ত্ব বায়ুতত্ত্বর বিনাশের কারক। আবার বায়ুতত্ত্ব একটা বান মারছে কাকে? পৃথিবীকে। বায়ুতত্ত্ব বলছে পৃথিবীকে আমি বিনাশ করব, পৃথিবী তত্ত্বকে বিনাশ করব। এবার পৃথিবী তত্ত্বকে বিনাশ বায়ুতত্ত্ব কিভাবে করতে পারে, তার একটা প্রত্যক্ষ উদাহরণ যদি দেওয়া যায়, আমফান। আমফান যে ঝড়টা আসলো, প্রচন্ড গতিবেগে এসছে, প্রচুর লোকের প্রচুর ক্ষয়ক্ষতি করেছে। কিভাবে করলো? না, আমফান ঝড় যখন প্রচন্ড গতিবেগে বয়ে আসছে, তখন ক্ষতিটা কার হয়েছে? ঘর বাড়ির ক্ষতি হয়েছে, গাছপালার ক্ষতি হয়েছে, পাহাড় পর্বতের ক্ষতি হয়েছে। কারণ এই ঝড়টা দেখবেন একটা গতিবেগে শুরু হলো, যেখান থেকে উৎপত্তি হচ্ছে, একটা প্রচন্ড গতিবেগ সে ধারণ করলো, তারপর বিভিন্ন জায়গায় ধাক্কা খেতে 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 যখন আমাদের উপকূলে আসে, তখন তার গতি অনেকটাই কমে যায়। যেখানে যেখানে ধাক্কা খেয়েছে প্রত্যেকটা পৃথিবী তত্ত্ব। একটা গাছ দাঁড়িয়ে আছে, সেটাও পৃথিবী তত্ত্ব। একটা বিরাট পাহাড় দাঁড়িয়ে, সেটাও পৃথিবী তত্ত্ব। আমার বাড়ির দেওয়ালটাও পৃথিবী তত্ত্ব। সেই পৃথিবী তত্ত্বের জায়গাতে ধাক্কা খেতে খেতে এসছে, এবং যেখানে যেখানে ঝড় ধাক্কা খেয়েছে, সেই পৃথিবী তত্ত্বের বিনাশ ঘটিয়েছে। প্রচুর লোকের ঘর ভেঙে দিয়েছে, অর্থাৎ পৃথিবী তত্ত্বের বিনাশ। প্রচুর পাহাড় পর্বতে আঘাত করেছে, অনেক যানবাহনের ক্ষতি করেছে। প্রত্যেকটা কিন্তু পৃথিবী তত্ত্ব, সেই পৃথিবী তত্ত্বের বিনাশ করেছে কে? না বায়ুতত্ত্ব। অর্থাৎ বায়ুতত্ত্ব পৃথিবী তত্ত্বকে বিনাশ করে। আবার পৃথিবী তত্ত্ব একটা তীর মেরেছে জলকে। এখানে পৃথিবী তত্ত্ব বলছে জল আমি তোমাকে বিনাশ করব। কেন? কিভাবে? আমরা জানি 3 ভাগ জল 1 ভাগ স্থল। যদি একটু মাথা খাটাই, 3 ভাগ জল 1 ভাগ স্থল, সেই 1 ভাগ স্থলটা কোথায় আছে? না জলের ওপরই তো ভেসে আছে। 1 ভাগ স্থলটা কোথায়? জলের ওপরই ভেসে আছে। আর বাকি 3 ভাগ যে জল উপস্থিত আছে, পৃথিবীর মধ্যেই আছে। তাহলে জলের নিচে কি আছে? জলের নিচে তো কোথাও না কোথাও মাটি আছে, কারণ মাটি ছাড়া জলকে কেউ ধারণই করতে পারবে না। এবার আমরা 1 ভাগ স্থল বলি কেন? না সেই 1 ভাগ স্থলটা আমরা ব্যবহার করি, আর বাকি 3 ভাগ স্থল কোথায়? জলের নিচে আছে, সেটা আমরা ব্যবহার করতে পারি না। এবং তার সেটা জলের কত নিচে আছে সেটা আমাদের আইডিয়া নেই, কিন্তু স্থল তো আছে, নাহলে জলটাকে ধারণ করে রেখেছে কে? তাই পৃথিবীর কাছে ক্ষমতা আছে জলকে কন্ট্রোল করার, কারণ জল, পৃথিবী কিন্তু জলকে ধারণ করে।
তো এইভাবে পঞ্চতত্ত্ব একে অপরকে সৃষ্টিও করে, আবার একে অপরকে ধ্বংসও করে। এটা হচ্ছে পঞ্চতত্ত্বের সাইকেল সিস্টেম। এখনো পর্যন্ত এই টপিক নিয়ে যা যা পড়লাম, আমাকে এবার বলুন যে কতটা বুঝতে পেরেছেন, কতটা বুঝতে পারেননি। একে একে আনমিউট করুন আর বলুন। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। বাহ, খুব ভালো কথা। কঠিন মনে হচ্ছে না তো, বা বোঝাতে পারছি না এরকম কিছু মনে হচ্ছে না তো? না স্যার, সেরকম মনে হচ্ছে না। না, সুন্দরভাবে বোঝানো হয়েছে। বেশ। প্রথম ক্লাস ঠিকঠাক ধরে নেব, নাকি একটুখানি এদিক ওদিক হয়েছে বা কিছু একটা প্রবলেম হয়েছে এরকম কিছু? সুন্দর সুন্দর। বেশ, তাহলে এই পর্যন্ত আমাদের। অবশ্যই সুন্দরভাবে হয়েছে, বাহ, অবশ্যই। ধন্যবাদ সকলকে। আচ্ছা, তাহলে আমরা আজকে এই পর্যন্তই টপিকটাকে রাখবো। ঠিক আছে, এই পর্যন্ত আমি রেকর্ডিং দিয়ে দেবো গ্রুপে, পুরো ক্লাসটা রেকর্ড হয়েছে, রেকর্ডিং গ্রুপে দিয়ে দেবো। আমরা এটাকে দরকার হয় দিনে একবার, দুবার, তিনবার, যার যেরকম সময় হবে রেকর্ডিংটা দেখব। এই পুরো জিনিসটাকে মাথায় আমরা ঢুকিয়ে নেব। কারণ এই যে পঞ্চতত্ত্বের সার্কেলটা আজকে আমরা পড়লাম না, বাস্তুর প্রথম থেকে শেষ পর্যন্ত এই জিনিসটা আমাদের বারবার 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 পড়তে হবে। বাস্তুকে পুরো শিখতে গেলে, পুরো জানতে গেলে এই সাইকেল সিস্টেমটা আগে জানতে হবে, কারণ এর ওপরই বাস্তু পুরো দাঁড়িয়ে আছে। যা খেলা এই পঞ্চতত্ত্বেরই খেলা। এরপর আমরা যেটা পড়বো নেক্সট টপিকে, আমরা 3 গুণ সম্পর্কে স্যার? পড়বো। হ্যাঁ, স্যার, এটা কোশ্চেন। আচ্ছা। আপনি বললেন যে আকাশ তত্ত্বটা মানে ধাতু রিলেটেড, কিন্তু কিভাবে? শব্দ। আমরা যখন ঘন্টা বাজাই, ঘন্টা থেকে একটা শব্দ আসে, তাই তো? আসে তো? ও, হুম, এবার সেই শব্দটাই প্রকৃতপক্ষে আকাশ তত্ত্বকে কানেক্ট করে। কারণ আকাশ শব্দের অর্থ কি? আকাশ মানে ওপরে দেখছি আকাশ, ওই আকাশ, ওই আকাশ না। আকাশ শব্দের অর্থ হচ্ছে শূন্যতা, যেটা ফাঁকা, যেখানে কিছু নেই। আর শব্দ সেখানেই খেলতে পারে যেখানে কিছু থাকে না। শব্দ কিন্তু কোনো আচ্ছা, ভরাট জায়গায় বা একটা সলিড জায়গায় খেলতে পারে না। ঠিক আছে স্যার। বেশ, তাহলে আমরা এই পর্যন্ত প্রত্যেকে বুঝে গেছি, তাই তো? আচ্ছা, এইবার আমরা আমাদের এই ক্লাসটাতে চেষ্টা করব শেষের দিকটাতে একটু ছোটবেলায় ফিরে যাওয়ার। ছোটবেলায় স্কুলে যেতাম, পড়াশোনা করতাম, নানান গল্প শুনতাম, তাই না? আচ্ছা, অনেকে হ্যান্ড রাইজ করে আছেন, যদি কারোর কিছু বলার থাকে আনমিউট করে বলুন, না হলে হাত নামিন, হাত ব্যথা করবে। আচ্ছা, একটা কথা, কারোর ইকো আসছে। সাউন্ড ক্লিয়ার তো? ওকে। পরিষ্কার। হ্যাঁ, একটা কথা আমরা বাঙালিরা প্রায় বলে থাকি, শুনেও থাকি, যখন কোনো একটা নতুন আইডিয়া আমরা বের করি, একটা বুদ্ধি বের করলাম যে এই কাজটা করতে হবে, বা কাউকে কনভিন্স করতে হবে, কোনো একটা ধরেন কোনো একটা ব্যক্তি আছে আমাদের বাড়িতে, ঠিক আছে? তো তাকে কনভিন্স করে কোনো কাজ করানো খুব কঠিন ব্যাপার, করানো যায় না। তো এবার পুরো বাড়ির মেম্বার্সরা মিটিংয়ে বসেছে যে তাকে তো কনভিন্স করাতে হবে, কি করে কনভিন্স করাতে হবে। তো একটা আইডিয়া বেরিয়ে আসলো, তো এইবার আইডিয়াটা বেরিয়ে আসার পর তো বাড়ির কোনো একজন বলল, এ ঠিক আছে, সব তো বুঝলাম, বেড়ালের গলায় ঘন্টাটা বাঁধবে কে?
একটা বাঙালি প্রবাদ না, প্রত্যেকে শুনে থাকি প্রায়, যে বিড়ালের গলায় ঘন্টাটা কে বাঁধবে। অনেকে কাহিনীটা জানি, অনেকে জানি না। তো কাহিনীটা হচ্ছে এরকম, একটা বেড়াল রয়েছে যে ইঁদুরদের ওপর প্রচুর অত্যাচার করে, মানে যখন তখন যাচ্ছে, ঝাঁপিয়ে পড়ছে, এক একটাকে শিকার করে নিয়ে বেরিয়ে আসছে। তো এমত অবস্থায় জঙ্গলে ইঁদুরদের যে সাম্রাজ্যটা চলছে, ইঁদুরদের যে রাজ্যটা, তারা খুব চিন্তিত যে প্রতিদিন বিড়ালটা আসছে, এসে আমাদের একটা করে শিকার করে নিচ্ছে, আমাদের সংখ্যা কমিয়ে দিচ্ছে, আমাদেরকে এভাবে অত্যাচার করছে, এটা তো মেনে নেওয়া যায় না। তো এই নিয়ে ইঁদুরদের যে রাজা ছিল, যে প্রধান ছিল, সে একটা মিটিং ডাকলো। সেখানে সবাই একদিন, প্রত্যেকটা ইঁদুর, পুরো জঙ্গলের ইঁদুর সব জড়ো হলো। এবার একটা গম্ভীর বিষয়, একটা এত বড় একটা বিষয় নিয়ে চর্চা চলছে যে কি হবে, কি করে আমরা এই বিড়ালটার হাত থেকে বাঁচবো, আমাদের রক্ষার উপায় কি। তো খুব চর্চা চলছে, ভীষণ একটা গম্ভীর আলোচনা হচ্ছে। এমত অবস্থায় ওই ইঁদুর গুচ্ছের মধ্যে একটা ইঁদুর বলে বসলো যে আমার কাছে একটা ভালো বুদ্ধি আছে, এর দ্বারা আমরা যদি প্রয়োগ করতে পারি, আমরা কিন্তু এই বিড়ালটার হাত থেকে বাঁচতে পারবো, প্রত্যেকে বাঁচতে পারবো, কোনো অসুবিধা হবে না। কি বুদ্ধিটা? কি বুদ্ধিটা হচ্ছে, সবার আগে আমাদেরকে একটা ছোট্ট ঘন্টা জোগাড় করতে হবে। ছোট্ট ঘন্টা জোগাড় করব, তারপর কোনো ক্রমে যদি কোনোভাবে ওই ঘন্টাটা ওই বিড়ালের গদায় বেঁধে দেওয়া যায়, তাহলে কি হবে না, বিড়ালটা যখনই আসবে ওই টিং টিং করে ঘন্টাটা বাজবে, আওয়াজ হবে, আর আমরা প্রত্যেকে সাবধান হয়ে যেতে পারবো। আমরা তখনই যে যার গর্তে ঢুকে যেতে পারবো এবং নিজেদের প্রাণ রক্ষা করতে পারবো। তো এই আইডিয়া শুনে, এই বুদ্ধি শুনে তো প্রত্যেকে একদম ধন্য ধন্য করছে, বিরাট ব্যাপার, দারুণ বুদ্ধি দিয়েছে, খুব ভালো। প্রত্যেকে আহ্লাদে আটখানা একদম, যাকে বলে দারুণ ব্যাপার, যে এত সুন্দর বুদ্ধি, বা তুমি কোথায় ছিলে, বুকে এসো বাবা, দারুণ বুদ্ধি দিয়েছো, এতক্ষণ বলনি কেন, মানে এরকম একটা, তাকে নিয়ে প্রশংসার পঞ্চমুখ সবাই। এমত অবস্থায় পিছনে বসে থাকা একটা বৃদ্ধ ইঁদুর বলছে, হ্যাঁ সবই তো বুঝলাম, ঠিক আছে, খুবই ভালো বুদ্ধি এটা, সত্যি জবাব নেই এটার, এত সুন্দর বুদ্ধি দিয়েছে, সব ঠিক আছে, কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই বিড়ালের গলায় ঘন্টাটা বাঁধবেটাকে, সেই সাহসটাকে দেখাবে, সেটা কার আছে? ব্যাস, এটা শুনেই তখন সম্পূর্ণ ইঁদুর সাম্রাজ্যের মুখে আঙুল, কেউ কোনো কথা বলছে না, কেউ এগিয়ে এসে বলছে না যে হ্যাঁ আমি বাঁধবো, আমার ক্ষমতা আছে, এটা কেউ বলছে না। এবার যে আইডিয়াটা দিয়েছিল তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, সে কোথায় গেল না, সে পিছন দিয়ে পালিয়ে গেছে। তো এই হচ্ছে অবস্থা, বর্তমানে এটা আমাদের অবস্থা, আমরাও সেই ইঁদুরের দল। এটা কেন বললাম, এটা পরের দিনে বলবো। তো এখানে শিক্ষার যে বিষয়টা রয়েছে, সেটা হচ্ছে কোনো বিষয়ে প্রস্তাব করা খুব সহজ, কিন্তু সেটাকে নির্বাহ করা তার থেকেও অনেক বড় কঠিন কাজ। তাই প্রস্তাব যখন কোনো বিষয়ে আমরা করব, সেটা অবশ্যই ভেবেচিন্তে করব। এমন কিছু প্রস্তাব করব না যেটা আমি নিজেও করতে পারবো না। প্রস্তাব সেরকমই বুদ্ধি কিছু প্রস্তাব রাখবো যেটা আমার পক্ষে করা সম্ভব, বা আমি সেটা নিজে করতে পারবো। এর বাইরে কিছু প্রস্তাব করা মানে মূর্খামি। তাই তো নেক্সট ক্লাসে আমরাও কিছু প্রস্তাব রাখবো, কিছু করব যেটা আমরা পালন করতে পারবো না। তখন এই প্রসঙ্গ উঠবে যে বিড়ালের গলায় ঘন্টাটা কে বাঁধবে। ঠিক আছে, আচ্ছা, তো আজকের ক্লাসের এক্সপিরিয়েন্স কার কিরকম? দারুণ। ভালো। ভালো স্যার। বাহ, খুব ভালো। আজকে তো আমি ক্লাস নিলাম, কিন্তু একটা টাস্ক আমাদের থাকলো। কি টাস্ক না, সেটা হচ্ছে আজকে যতটা পড়লাম আমরা, যেখান থেকে শুরু করেছি আর যেখানে শেষ করেছি, রেকর্ডিং তো পেয়েই যাব, যতটুকু পড়লাম এই অংশটুকু দায়িত্ব থাকবে নেক্সট ক্লাসে আমাদের অন্য কারোর ওপরে। তিনি প্রথম ক্লাস নেবেন, তারপর আমি নেক্সট টপিকে ঢুকবো। কেমন? আমি কিন্তু যাকে খুশি ডাকতে পারি ক্লাসে, যে এবার আপনি আসুন, আপনি ক্লাসটা নিন।
তাকে কিন্তু ক্লাসটা নিতে হবে। আজকে আমি যতটুকু করেছি ততটুকুই, এক্সট্রা কিছু না। কি রাজি তো সবাই? মানে স্যার গল্প বলতে হবে নাকি এভাবে? আহ, যে যার মতন করে প্রেজেন্ট করবে, এখানে কোনো বাধ্যবাধকতা নেই। ওকে ওকে ওকে। তো প্রত্যেকেই প্রস্তুত থাকতে হবে কিন্তু, হ্যাঁ, প্রস্তুতি নিয়ে আসবেন। কখন কি হয় বলা যায় না। মানে আজকে যে গল্পটা কে ঘন্টাটা বাঁধবে, তো নেক্সট ক্লাসে আমি ঘন্টা বাঁধবো, কার গলায় বলা খুব মুশকিল। তো আগামী ক্লাসে বিড়ালটা কিন্তু যে কেউ হতে পারে, ঠিক আছে? আমি থাকছি না নেক্সট ক্লাসে। কে বললো কথাটা? টুটুন। আচ্ছা, মানে জ্যোতিষীর মুখ এরকম থাকছি না কথা? হ্যাঁ, না থাকছি না বলে সাগর যাচ্ছি, থাকছি না। ওই সপ্তাহটা আগের সপ্তাহটা হবে না, গঙ্গাসাগর যাচ্ছি, ওই জন্য আগের সপ্তাহটা আমি থাকবো না। আচ্ছা ঠিক আছে, আপনার জন্য আমি পরের কোনো সময় বেছে রাখবো, চিন্তা নেই। কোনো অসুবিধা নেই। বেশ, ঠিক আছে, আজকে তাহলে এ পর্যন্তই থাকলো। আচ্ছা, মিতা কম্পিউটার, হ্যাঁ বলুন। হ্যাঁ দাদা নমস্কার। নমস্কার। বলছি তো আমাদের নেক্সট ক্লাস তাহলে কি এই আজকের দিনেই তো হচ্ছে, বুধবার হ্যাঁ, দিন না অন্য কোনো দিন? প্রত্যেক বুধবার ক্লাস এই একই টাইমে হবে। আচ্ছা, টাইম নিয়ে, ডেট নিয়ে কারো কোনো আপত্তি নেই তো, কোনো সমস্যা নেই তো? তো একটু সমস্যা ছিল সাড়ে দাদা। সাতটা দিয়ে বলুন স্যার, হ্যাঁ বলুন, একে একে বলুন, স্যার শুনছি। 7:30 থেকে করতেন খুব ভালো হতো স্যার। 9:30? 7:30। 7:30? 7:30 একটু আমার পক্ষে অসুবিধা হয়ে যাবে। না স্যার, পুজো করে বাড়ি ফিরতে পারবো না স্যার, একদম না। মঙ্গলবার বা এরকম করলে স্যার বেশ। মঙ্গলবার বুধবার অলরেডি আমাদের ক্লাস থাকে, মঙ্গলবার অলরেডি স্যার এই ক্লাস। টাইমটাই ঠিক আছে। করবে? না স্যার, হবে না, মঙ্গলবার দিনে ক্লাস আছে, অন্য জায়গায় ক্লাস আছে। হ্যাঁ, মঙ্গলবার সম্ভব হবে না, মঙ্গলবার আমারও ক্লাস থাকে, অন্য অন্য ব্যাচে ক্লাস থাকে। হ্যাঁ, আচ্ছা মিতা, দাদা বৃহস্পতিবার কি চলবে? বৃহস্পতিবার দিনেও ক্লাস থাকে। প্রত্যেকটা মানে সপ্তাহে 7 দিনের মধ্যে 6 দিন বুকিংই রয়েছে, একদিনটাই না মাত্র আপনি ফাঁকা। আগে বলেছিলেন বৃহস্পতিবার, ওই জন্য আর কি। বৃহস্পতিবার না, আমি তো বৃহস্পতিবার বোধহয় বলিনি। আপনার নাম? আচ্ছা আমার নাম গুরুপ্রসাদ চক্রবর্তী। আচ্ছা, বেশ, তো আপনার just বাড়ি? আমি আপনার শ্রীরামপুরে থাকি। শ্রীরামপুর, আচ্ছা তো আচ্ছা। just আমার সঙ্গে হ্যাঁ, আপনি তো আমার সঙ্গে পেশায়? দেবচিনিদের কথা হয়েছিল আর কি। আচ্ছা, ওনার সাথে কথা হয়েছে, সেজন্যই আমি তো বলতে পারছি না হ্যাঁ, আমার সঙ্গে আপনার কথা হয়নি। আচ্ছা 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 আচ্ছা। আপনি করেন কি? আমার আপনার ছোট ব্যবসা আছে, কম্পিউটার জেরক্স এরই দোকান আছে শ্রীরামপুরে। না না, আমার নেই, আপনার আছে। হ্যাঁ হ্যাঁ, আমারই আছে। বেশ বেশ, খুব ভালো। ঠিক আছে, তাহলে সময় আর ডেট নিয়ে আমাদের কারোর সেরকম কোনো সমস্যা নেই। এবার একটু তো ম্যানেজ করতেই হবে, কিছু করার নেই, অ্যাডজাস্ট করে নিতে হবে। কুন্তল বাবু, বুঝতে পারছেন? আচ্ছা তাহলে দাদা এর থেকে যদি আরেকটু পরে হয় সেক্ষেত্রে একটু সুবিধা হয় আমার দোকানের বিষয়ে। এক্ষেত্রে পরে বলতে পরেটাও অসুবিধা, অনেকের আবার 9টা থেকে ক্লাস থাকবে, অনেকে তো অনেক জায়গায় ক্লাস করেন, তো সেটাও একটা সমস্যার ব্যাপার। যদি কখনো কখনো আমাদের টাইমের একটু ডিসব্যালেন্স হয়ে যায়, তখন সেক্ষেত্রে আমরা টাইম একদিন দুদিনের জন্য একটু এদিক ওদিক করতে পারি, কিন্তু একদম পার্মানেন্টলি টাইম চেঞ্জ করাটা খুব মুশকিল। কারণ ওই তো জাস্ট মানে কি বলবো, দোকান বন্ধ করে আস্তে আস্তে হয়তো দেরি। লেফট হচ্ছে। জগদীশ বাবু কিছু বলছেন আপনার? লেফট হবো? হ্যাঁ বল, লেফট হবো? আচ্ছা, তারা আছে, হ্যাঁ ঠিক আছে, লিফট হন, অসুবিধা নেই। বেশ, তাহলে অনেকে তো খাওয়া দাওয়া হয়নি এখনো, খাওয়া দাওয়া করে নিন, নাহলে খিদে যেতে আমাকেই না আবার শুনতে হয়। বা যাক, ঠিক আছে, বেশি কথা বাড়াবো না, আজকে থাকলে এ পর্যন্তই। নমস্কার, শুভরাত্রি। ঠিক আছে। শুভরাত্রি। শুভরাত্রি স্যার, নমস্কার। শুভরাত্রি।